প্রিয় শিক্ষার্থী, রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। রসায়ন প্রথম পত্রের ৩য় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আজকে আমরা পি ব্লক মৌলের গ্রুপ 14 সম্পর্কে পড়ব। তাহলে পি ব্লক মৌলটা কি? পি ব্লক মৌল হচ্ছে যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা পি ব্লক মৌল বলে থাকি। সাধারণত তার সাধারণ ফর্মুলা হচ্ছে NH2NP1 থেকে শুরু করে NH2NP6 পর্যন্ত, N এর মান 2, 3, 4 ইত্যাদি। আর গ্রুপ 14-এর যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে NH2NP2, অর্থাৎ NH2NP2 10 যোগ NS এবং NPর ইলেকট্রন সংখ্যা। তাহলে 10 যোগ NH2NP2, তাহলে টোটাল হচ্ছে 14। সেই জন্য এটা গ্রুপ 14-এর মৌল। তাহলে গ্রুপ 14-এর যে সমস্ত মৌল আমাদের আছে তারা হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ঠিক আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। NH2NP2 দেখো, কার্বন কার্বন হচ্ছে 6, পারমাণবিক সংখ্যা 6, তাহলে 1s2 2s2 2p2। সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, 1s2 2s2 2p6 3s2 3p2। তাহলে দেখো এখানে আমাদের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়াচ্ছে? NH2NP2। সর্বশেষ ইলেকট্রনটা কি দাঁড়াচ্ছে? NH2NP2। এখানে কার্বন এবং সিলিকন এই দুটি অধাতু, জার্মেনিয়াম অপধাতু, টিন এবং লেড এরপরে আরও আছে, টিন এবং লেড এরা হচ্ছে ধাতু। তাহলে কার্বন এবং সিলিকন অধাতু, জার্মেনিয়ামটা অপধাতু, টিন এবং লেড হচ্ছে ধাতু। এখানে এরা হ্যালোজেনের সাথে, অক্সিজেনের সাথে, হাইড্রোজেনের সাথে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। যেরকম ধরো, হ্যালোজেনের সাথে যুক্ত করলে টেট্রা মানে চতুর্যোজ্যতা, 4টি যোজনী হবে, কারণ তাদের যেহেতু NH2NP2 4, তাহলে 4 যোজনী হয়। তাহলে কার্বন হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে, কার্বন যদি আমার ক্লোরিনের সাথে যুক্ত হয় তাহলে কার্বন টেট্রাক্লোরাইড। সেরকম সিলিকন ক্লোরিনের সাথে যুক্ত হলে সিলিকন টেট্রাক্লোরাইড তৈরি করেছে। আবার অক্সিজেনের সাথেও, তাহলে এখানে অক্সিজেনের সাথেও এটা কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, লেড অক্সাইড ইত্যাদি তৈরি করেছে। হাইড্রোজেনের সাথেও তাহলে হাইড্রাইড, কার্বনের সাথে কার্বনের হাইড্রাইড হচ্ছে মিথেন, সিলিকন টেট্রাহাইড্রাইড, 4টা আছে দেখে টেট্রাহাইড্রাইড। তাহলে এটা হচ্ছে সাধারণ ইয়ে। তাহলে আমরা কি পেলাম? আমরা পাচ্ছি NH2NP2 এই ফর্মুলা, N এর মান 2, 3, 4, 5, 6 ইত্যাদি। তাহলে আমাদের প্রথম দুটি মৌল হচ্ছে কার্বন, সিলিকন, এই দুটি হচ্ছে অধাতু, জার্মেনিয়াম তারপরে সেটা হচ্ছে অপধাতু, টিন এবং লেড এটা হচ্ছে ধাতু। তাহলে এবার আসি আমরা, কার্বন এবং সিলিকন এরা অধাতু যেহেতু এদের অক্সাইডগুলি কি হবে? অম্লধর্মী হবে। আমরা জানি অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী অক্সাইড। এরা কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়ায় তৈরি করছে অম্ল, কার্বনিক অ্যাসিড। হ্যাঁ, কার্বনিক অ্যাসিড। এর মধ্যে লেড, টিন এরা হচ্ছে উভধর্মী অক্সাইড। আমরা লেডের একটা উদাহরণ দিচ্ছি। লেড অক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লেড নাইট্রেট আর পানি। আবার লেড অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম প্লাম্বাইট এবং পানি, অর্থাৎ
কি হচ্ছে, কার্বন এবং সিলিকন এরা অধাতু, সুতরাং এরা কি তৈরি করছে, এরা অম্লধর্মী। কার্বন এবং সিলিকন অম্লধর্মী, লেড টিন এরা হচ্ছে উভধর্মী। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়ায় অম্ল তৈরি করেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন যেহেতু অধাতু, অধাতুর অক্সাইডটা হচ্ছে অম্লধর্মী অক্সাইড, তাহলে এইটা পানির সাথে বিক্রিয়া অম্ল তৈরি করেছে। লেড ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী, তাহলে দেখা যাচ্ছে লেড অক্সাইডটা উভধর্মী, অর্থাৎ একবার অম্লের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করছে, আরেকবার ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি করছে। তাহলে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা অম্লধর্মী আর লেড অক্সাইডটা আমাদের কি উভধর্মী অক্সাইড, অর্থাৎ কার্বন অম্লের সাথে, এক্ষেত্রে এটা অম্ল তখন এটা ক্ষার হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা ক্ষার তখন এটা অম্ল হিসাবে। তাহলে যে অক্সাইড অম্ল ক্ষার উভয়ের সাথে বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি করে তাদেরকে আমরা বলে থাকি উভধর্মী অক্সাইড। তাহলে লেড অক্সাইডটা আমাদের উভধর্মী অক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড এর পরের যেটা ছিল সিলিকন, এই কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড দুজনই অম্লধর্মী অক্সাইড হলেও তাদের গঠনে পার্থক্য আছে। তাহলে আমরা সেইটা একটু দেখি। কার্বন ডাইঅক্সাইড, কার্বনের বহিস্থে কয়টি আছে, 4টি ইলেকট্রন আছে। সে অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে এখানে এই দুইটা অক্সিজেন ইলেকট্রন মিলে, অক্সিজেনের ইলেকট্রন মিলে তার অষ্টক পূর্ণ আছে, আবার এদিকে এই অক্সিজেনের ইলেকট্রন মিলে তার অষ্টক পূর্ণ আছে। তাহলে কার্বনের সর্ববহিস্থে কয়টি, 4টি ইলেকট্রন আছে। কার্বনের সর্ববহিস্থে 4টি ইলেকট্রন আছে। এই 4টা ইলেকট্রন আমাদের কি হচ্ছে, ওই দুইটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে বন্ধন গঠন করছে। তাহলে একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে 2 জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধনযুক্ত কার্বন ডাইঅক্সাইড গঠন করেছে। এই কার্বন ডাইঅক্সাইডের গঠনটা হচ্ছে সরল রৈখিক। যেহেতু কার্বন ডাইঅক্সাইড অণুতে দুর্বল ভ্যান ডার ওয়াল বল কাজ করে, সেই জন্য সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড হলো গ্যাস এবং একক অণু হিসাবে থাকে। দুর্বল ভ্যান ডার ওয়াল বল কাজ করে। তাইলে ফলে এটা একক অণু হিসাবে থাকে। এবং সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় হয়, সাধারণ তাপমাত্রায় এটা গ্যাসীয় হয়, অর্থাৎ এটার সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসাবে থাকে। এরপরে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডে দেখা গেল সিলিকন ডাইঅক্সাইডের একটা পলিমার যৌগ, অসংখ্য সিলিকন অণু যুক্ত হয়ে একটা গুচ্ছ অণুর সৃষ্টি করে। এই ধরনের পলিমার যৌগকে বলা হচ্ছে দৈত্যাকার অণু। তাহলে সিলিকন ডাইঅক্সাইডটা অসংখ্য সিলিকন ডাইঅক্সাইড অণু মিলে একটা বৃহদাকারের গুচ্ছ অণুর সৃষ্টি করে, সেই জন্য এই যৌগটাকে দৈত্যাকার অণু বলা হচ্ছে। তাহলে কিভাবে গঠন করছে, একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে যুক্ত আছে, আবার প্রতিটা অক্সিজেন 2টা করে সিলিকনের সাথে যুক্ত আছে। তাহলে সিলিকন
তাহলে প্রত্যেকটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে যুক্ত আছে, আবার প্রতিটা অক্সিজেন কি করছে, তোমার একটা সিলিকনের সাথে যুক্ত হয়ে লম্বা শিকল গঠন করছে। তাহলে একটি অক্সিজেন 2টা সিলিকন, পাশাপাশি 2টি সিলিকন, আর একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে দেখো এই অক্সিজেনটা এই একটা সিলিকন এই একটা সিলিকনের সাথে যুক্ত আছে। আবার কি হচ্ছে, এই সিলিকন এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন এদিকে একটি অক্সিজেন দিলে এইভাবে যুক্ত হয়ে থাকছে। তাহলে আমাদের দেখা যাচ্ছে তাইলে এই সিলিকন 4টা অক্সিজেনের সাথে, প্রতিটা সিলিকন 4টা অক্সিজেন পরমাণুর সাথে, আর প্রতিটি অক্সিজেন 2টি সিলিকন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ পলিমার তৈরি করছে। এই বৃহৎ পলিমারের জন্য এটার কাঠামোটা হচ্ছে, এটাকে আমরা বলছি দৈত্যাকার অণু। ফলে এটি অসংখ্য বন্ধন দ্বারা গঠিত থাকে দেখে সাধারণ তাপমাত্রায় এটা কঠিন হয়। অসংখ্য সিলিকন ডাইঅক্সাইডের সাথে যুক্ত থাকে দেখে এটা সাধারণ তাপমাত্রায় কঠিন হয়। তাহলে সিলিকন ডাইঅক্সাইডটা কি হচ্ছে, সিলিকন ডাইঅক্সাইডটা একটা পলিমার যৌগ। অসংখ্য সিলিকন ডাইঅক্সাইড অণু পরস্পর যুক্ত হয়ে একটা গুচ্ছ অণুর সৃষ্টি করে থাকে। এই গুচ্ছ অণুগুলোর কারণে এই পলিমার যৌগটাকে বলা হচ্ছে দৈত্যাকার অণু। এখানে প্রত্যেকটা সিলিকন কি করছে, আমাদের 4টা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, এবং একটি অক্সিজেন পরমাণু 2টা সিলিকন পরমাণুর সাথে যুক্ত হয়ে চতুস্তলকীয় কাঠামো সৃষ্টি করছে। এই চতুস্তলকীয় কাঠামো সৃষ্টি করার ফলে এর বন্ধনে বহু সমযোজী বন্ধন সৃষ্টি হয়েছে। এই বহু সমযোজী বন্ধনকে ভাঙতে যে আমাদেরকে কি করতে হচ্ছে, অনেকগুলি বন্ধন ভাঙতে হচ্ছে, ফলে এটাকে অনেক তাপ প্রয়োগ করতে হচ্ছে। এই কারণে সাধারণ তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় এই সিলিকন ডাইঅক্সাইডটা কঠিন আকারে থাকে, আর কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসীয় থাকে। তার কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের এখানে দুর্বল ভ্যান ডার ওয়াল বল ক্রিয়া করে, ফলে প্রত্যেকটা কার্বন ডাইঅক্সাইড একক অণু হিসাবে থাকে, ফলে সেটা সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় হয়ে থাকে। একক অণু হিসাবে থাকে দেখে সাধারণ তাপমাত্রায় এটা গ্যাসীয় হিসাবে থাকে। আর সিলিকন ডাইঅক্সাইডটা বৃহৎ পলিমার হিসাবে থাকে, ফলে দৈত্যাকার অণু হিসাবে থাকে, সেজন্য এটা সাধারণ তাপমাত্রায় কঠিন আকারের হয়ে থাকে। তাইলে দেখা যাচ্ছে কার্বন এবং সিলিকন দুজনই অধাতু, কার্বন সিলিকন দুজনই অধাতু, দুজনের অধাতুর অক্সাইড। অক্সাইডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা সাধারণ তাপমাত্রায় গ্যাস এবং সিলিকন ডাইঅক্সাইডটা সাধারণ তাপমাত্রায় কঠিন। এরপরে আসো হ্যালাইড। আমরা দেখেছি হ্যালোজেনের সাথে কার্বন ক্লোরিনের সাথে যুক্ত হলে দেখা যাচ্ছে কার্বনের যোজনী যেহেতু 4, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড গঠন করে। অনুরূপভাবে সিলিকন ক্লোরিনের সাথে যুক্ত হলে সিলিকন টেট্রাক্লোরাইড উৎপন্ন করছে। তাহলে কার্বন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড, সিলিকন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সিলিকন টেট্রাক্লোরাইড উৎপন্ন করছে। এখন এটা আর্দ্র বিশ্লেষিত হবে কিনা, আর্দ্র বিশ্লেষণটা কি? আর্দ্র বিশ্লেষণ হচ্ছে পানির অণুর সাথে বিক্রিয়া করা। তাইলে কার্বন টেট্রাক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইডের মধ্যে এরা পানির অণুর সাথে বিক্রিয়া করে পানির অণুর হাইড্রোজেন আর OH মূলক, এটা দ্বিবিযোজন বিক্রিয়ার মাধ্যমে সিলিকনের সাথে এবং ক্লোরিনের সাথে বা কার্বনের সাথে ক্লোরিনের সাথে যুক্ত হবে। তাহলে এখন দেখা যাক যে এটা বন্ধনে আসতে পারে কিনা। এখন
এই আদ্র বিশ্লেষণের জন্য দরকার হচ্ছে ফাঁকা ডি অরবিটাল। আদ্র বিশ্লেষণের জন্য দরকার হচ্ছে ফাঁকা ডি অরবিটাল। পানির অণুতে যে অক্সিজেন পরমাণু আছে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দ্বারা ফাঁকা ডি অরবিটালের সাথে বন্ধন সৃষ্টি করে সেখানে অক্সিজেন আর হাইড্রোজেন মানে হাইড্রোক্সিল মূলকটা যুক্ত হয়, ফলে সেটা আদ্র বিশ্লেষিত হয়। এখন দেখা যাচ্ছে কার্বনের বেলায় কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখলে 1s2 2s2 2p2। সিলিকনের ইলেকট্রন বিন্যাস দেখলে আমরা দেখছি 1s2 2s2 2p6 3s2 3p2 আর 3d ফাঁকা। এটা ফাঁকা আছে। তাহলে আমাদের আদ্র বিশ্লেষণের মূল যে শর্ত, প্রধান যে শর্ত, কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। ওই ফাঁকা ডি অরবিটালে পানির অণুর অক্সিজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। তাহলে আমাদের কেন্দ্রীয় পরমাণু সিলিকন টেট্রাক্লোরাইডের সিলিকনে ফাঁকা ডি অরবিটাল আছে, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডে কোনো ডি অরবিটাল নাই। আমরা ওই কোয়ান্টাম সংখ্যায় পড়েছি দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটাল থাকে না, দ্বিতীয় শক্তি স্তরে এস অরবিটাল এবং পি অরবিটাল থাকে। আর সিলিকনটা তৃতীয় শক্তি স্তর, সেজন্য তৃতীয় শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল আছে। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের যেহেতু ফাঁকা ডি অরবিটাল নাই, সেই কারণে কার্বন কি করছে, এটার 2d অরবিটাল না থাকার কারণে এটা অষ্টক সম্প্রসারণ করতে পারে না, ফলে পানির অণু কার্বন টেট্রাক্লোরাইডের কার্বনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না, ফলে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না। অন্যদিকে সিলিকন টেট্রাক্লোরাইড, সিলিকনটা তৃতীয় শক্তি স্তরের মৌল, তৃতীয় পর্যায়ে মৌল। এটার মধ্যে কি আছে, ফাঁকা 3d অরবিটাল আছে। এই ফাঁকা 3d অরবিটালের সাথে পানির অণু অক্সিজেন পরমাণুটা সন্নিবেশ এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে তার সাথে যুক্ত হয় এবং ফলে এটি আদ্র বিশ্লেষিত হয়। তাহলে দেখা যাক কিভাবে হচ্ছে। সিলিকন টেট্রাক্লোরাইড যখন পানির অণুর সাথে যুক্ত হচ্ছে, পানির অণুর অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এর সাথে যখন এটা যুক্ত হচ্ছে, তখন সিলিকনের ফাঁকা ডি অরবিটালে পানির অণুর অক্সিজেন পরমাণুটি যুক্ত হচ্ছে, একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করছে। এই অংশটি তখন অপসারিত হচ্ছে। তাহলে কি হচ্ছে, পানির অণুর অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে সিলিকনের ফাঁকা ডি অরবিটালের সাথে এটা বন্ধন হচ্ছে, তখন ক্লোরিন এবং হাইড্রোজেন মিলে হাইড্রোজেন ক্লোরাইড বের হয়ে আসতেছে। আর সিলিকনের সাথে OH যুক্ত হচ্ছে, ক্লোরিন যুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে পানির অণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করছে। তাহলে পানির অণুটা কি হচ্ছে, পানির অণুটা HROH এ ভেঙে যাচ্ছে, HROH এ ভেঙে যাচ্ছে। তাহলে OH মূলকটা এই সিলিকনের সাথে যুক্ত হচ্ছে, HR ক্লোরিন মিলে হাইড্রোজেন ক্লোরাইড হিসাবে এটা বের হয়ে আসছে। এইভাবে আমাদের 4টাই ক্লোরিন পানির অণুর সাথে যুক্ত হয়ে
সিলিকন টেট্রাহাইড্রক্সাইড আর HCl তৈরি করছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের কি হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে এই কার্বন টেট্রাক্লোরাইডের কার্বনের নিঃসঙ্গ ইলেকট্রন গ্রহণ করার মতো ফাঁকা ডি অরবিটাল না থাকাতে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশ্লেষিত হচ্ছে না। অন্যদিকে সিলিকন টেট্রাক্লোরাইডে কি হচ্ছে, সিলিকন তৃতীয় শক্তি স্তরের মৌল। তাহলে আমাদের আর্দ্র বিশ্লেষণের শর্ত কি, কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। যেহেতু সিলিকন তৃতীয় শক্তি স্তরের মৌল, সেখানে ফাঁকা ডি অরবিটাল 3D অরবিটাল আছে। সেই ফাঁকা ডি অরবিটালে কি করছে, পানির অণুর অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোর দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন হচ্ছে। তাহলে কিভাবে এই সিলিকন টেট্রাক্লোরাইড যখন পানির সাথে যুক্ত হচ্ছে, এই পানির অণুর অক্সিজেনের সাথে সিলিকনের নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে সিলিকনের ফাঁকা ডি অরবিটালে যুক্ত হয়ে বন্ধন গঠন হয়েছে। তখন এই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হাইড্রোজেন ক্লোরাইড রূপে বের হয়ে আসছে, OH এর সাথে সিলিকনের বন্ধন হচ্ছে। এইভাবে একটা একটা করে ক্লোরিন অপসারিত হয়ে লাস্টে যেটা হবে সিলিকন টেট্রাহাইড্রক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড। এখানে কেন হয়েছে এটা, এখানে হয়েছে যে যেহেতু ফাঁকা ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল থাকাতে 4টা সিলিকন ক্লোরিন বন্ধন থেকে 4 জোড়া সিলিকন হাইড্রোক্সাইড বন্ধন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। তাহলে সিলিকনটা তৃতীয় শক্তি স্তরের মৌল হওয়াতে খালি 3D অরবিটাল ছিল, সেই ফাঁকা খালি 3D অরবিটালে পানির অণুর অক্সিজেন কর্তৃক যে শেয়ারকৃত ইলেকট্রন সেখানে স্থান দেওয়া সম্ভব হয়েছে, অর্থাৎ সিলিকনের পক্ষে অষ্টক সম্প্রসারণ করা সম্ভব হয়েছে। ফলে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড অণুতে পরিণত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড কার্বন এবং সিলিকন একই গ্রুপের মৌল হলেও এবং দুজনই অধাতু হলো এবং দুজনই হ্যালোজেনের সাথে হ্যালাইড গঠন করছে, কিন্তু আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হচ্ছে, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হচ্ছে না। মূল যে কারণটা হচ্ছে, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণের প্রথম শর্ত ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। যেহেতু কার্বনের ফাঁকা ডি অরবিটাল নাই, সেজন্য সে কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হচ্ছে না। সিলিকনে ফাঁকা ডি অরবিটাল থাকাতে সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানি যুক্ত হয়ে সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হচ্ছে। ধন্যবাদ সবাইকে।